রাজধানীতে দুপুরেও দেখা নেই সূর্যের, ২-৩ দিন থাকবে এমন অবস্থা। অন্যান্য অঞ্চলেও বাড়ছে শীতের তীব্রতা। খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18 লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ 17 জানুয়ারি। 2 মার্চ চূড়ান্ত তালিকা। তারকা হোটেল, মিষ্টি, পোশাক কিনতে গুনতে হবে বাড়তি টাকা। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোয় প্রভাব না পড়ার দাবি অর্থ উপদেষ্টার। মিরপুরে বিপিএল এর টিকিট নিয়ে ফের বিশৃঙ্খলা। কাউন্টারে আগুন, ভাঙচুর, গেট ভেঙে ঢুকলো দর্শকরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী। দুপুরেও দেখা নেই সূর্যের। এমন অবস্থা আরও 2-3 দিন চলবে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারিতে দেশজুড়ে অন্তত 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এদিকে শীতের কারণে শিশু, ছিন্নমূল মানুষ ও পথচারীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। পৌষের মাঝে এসেই রাজধানীবাসীর শীত অনুভূত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে, যা গতকাল 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। এতে সবচেয়ে বিপাকে পড়েছে দিনমজুর ও অফিসগামী মানুষ। এই বছরে আর কি এই প্রথম শীত পড়ছে, লোকজন একটু কম চলাচল করতেছে। শীতের কারণে তো মানুষজন এমনি কম, এরপরেও আরো শীতে আরো লোকজন বাইরে অনেক কম বেচায়নি। আগে ঠান্ডা মানুষ খাইতে চায় না কিছু। এই বছরের ভিতরে মনে হয় আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে অনেক বেশি শীত। আগুন পোহাইতে আছি, শীতের জ্বালার চোটে আর টিকতে পারি না। হ্যাঁ, আজকে অনেক ঠান্ডা পড়ছে, গত দিনের থেকে আরো মনে হয় ঠান্ডা বেশি পড়বে সামনের দিকে। বছরের শুরুতে প্রাণচঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে শীতের তীব্রতায় কিছুটা বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। সকাল থেকেই কুয়াশা আর ধোঁয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে তুলছে। এমন অবস্থা আগামী 2-3 দিন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীত বেড়ে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এই যে পরিস্থিতি, এই যে এটা কাটতে আরও 2-3 দিন সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশা না কাটলে এই ধরনের শীতের যে তীব্রতা এটা কমবে না। এই শীতের তীব্রতা কাটতে আরও 2 থেকে 3 দিন লাগবে। তারপর যেটা হবে, ওই সময় ঘন কুয়াশা কেটে যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে রাতে তাপমাত্রা কমে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাপমাত্রা 10 নিচে নেমে আসবে এবং নতুন করে আপনার কোল্ড ওয়েভ শুরু হবে সেই সময়, যদিও রাতে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে সেই সময়। আবহাওয়া পূর্বাভাস বলছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 2-1টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের বেশিরভাগ এলাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীত বাড়ায় বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে প্রান্তিক জনপদে নেমে এসেছে দুর্ভোগ। বেশিরভাগ জায়গায়ই দেখা মিলছে না সূর্যের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জুবুধুবু জনজীবন। বৃহস্পতিবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দ মিলেছে 10,000 কম্বল। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, সমস্যা তো হচ্ছে। আবার এদিকে কর্মসূচি
কামে গেলেও আমরা করতে আসছি ঠিক মতন। উত্তরের জেলা পঞ্চগড়েও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কষ্টে দিন পার করছেন নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। বাড়ির উঠোন কিংবা রাস্তার পারে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে অনেকেই। চলতি মাসে জেলায় বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জেলায় 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র 12,000 কম্বল আর 33 লাখ টাকা। কয়দিন ধরে কুয়াশা ছাড়ে না, রাস্তাঘাট দেখা যায় না, গাড়িগুলা লাইট ধরে। এরকম শীত শীতে থাকা যায় না ঘর থেকে, এরকম অবস্থা ঠান্ডার জন্য বাইরে হইতে পারি না। কয়েকদিনের থেকে আজকে আবার বেশি কুয়াশা, ঠান্ডা, এমনকি বাতাসের আবহাওয়াটাও একটু ভালো। বরিশালে গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় শীতের তীব্রতাও বাড়ছে। ব্যাহত হচ্ছে বিমান, সড়ক ও নৌ চলাচল। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত ঠান্ডায় শিশুরা জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা শিশু হাসপাতালে নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শ্বাসকষ্টটাই বেশি হচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন নিতে পারতেছে না, এইটাই সমস্যা বেশি। ঠান্ডার কারণে বাচ্চা মাথায় চাপ খেয়েছে, খিঁচুনি হয়েছিল, জ্বর আসিল, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, জ্বর আসতেছে মাঝে মাঝে। এদিকে তাপমাত্রা কমায় ফেনীতে বেড়েছে শীতের পোশাকের বিকিকিনি। শহরের রাজাঝির দিঘিপাড়ে কম দামে শীতবস্ত্র কিনতে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানকার 3 শতাধিক দোকানে বিক্রি হচ্ছে শীতের নতুন পুরাতন কাপড়। ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন বিপণী বিতান ও শোরুমগুলোতেও। শোভন মাহমুদ খান, এখন। রাজধানীতে শীতের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল ইসলাম। এছাড়া নওগাঁর সদর উপজেলার হাপানিয়া গ্রাম থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আমিরুল, একটু জানাবেন রাজধানীর কোথাও কি আসলে এখনো পর্যন্ত সূর্যের দেখা পাওয়া গিয়েছে কিনা? কারণ আমি প্রায় 2 ঘন্টা আগে বাহিরে গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে তখনও সূর্যের দেখা পাওয়া যায়নি। আর আরেকটা জানতে চাই যে যারা আসলে দিনমজুর রয়েছেন তাদের কি আসলে কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, একটু বিস্তারিত জানাবেন। মিম, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছিলাম এবং যেমনটি দেখেছি যে রাজধানীতে কিন্তু আজকের যে সূর্য সেটি কিন্তু আমরা খুব একটা দেখিনি। সেই সাথে জানিয়ে রাখতে চাই যারা দিনমজুর খেটে খাওয়া যারা মানুষ তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যেই প্রতিদিনকার যে কার্যক্রম, তাদের যে প্রতিদিন তাদের যে দিনে এনে দিনে খাওয়ার যে একটা অবস্থা, সেই অবস্থায় কিন্তু এই যে তীব্র শীতের ফলে তারা খুব একটা কাজ পাচ্ছেন না, তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানটায় কিন্তু আজকেই রাজধানীতে এই বছরের যে তাপমাত্রা সেটি বেশ ভালোভাবেই পড়ছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে, যা গতকালও 15 ডিগ্রি সেলসিয়াসের দিকে ছিল। তো বলা চলে এই যে পৌষের যে মাঝামাঝি অবস্থায় এসে রাজধানীবাসী যে শীতের যে তীব্রতা, শীতের যে স্বাদ সেটি নিচ্ছে। এবং সেই সাথে কিন্তু যারা দিনমজুর, অফিসগামী, সেই সাথে যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে দেখেছি রাজধানীর বিভিন্ন স্কুলে যেমনটি হয়েছে যে বছরের শুরুতে হয় কিন্তু শিক্ষার্থীরা বেশ আনন্দ নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছিল, কিন্তু এই যে শীতের তীব্রতার ফলে তারা কিছুটা বেগপথ হয়েছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলছিলাম, আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে শীতের যে অবস্থা, শীতের যে তীব্রতা, সেটি আগামী 2-3 দিনের মধ্যে কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে আরও একটি বিষয় জানিয়েছেন যে এই যে শীতের যে অবস্থা সেটি কিন্তু এই মাস জুড়েই 4 থেকে 5 বার শৈত্যপ্রবাহ বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন পর্বে, অর্থাৎ কিছুদিন পর পর সেটি হতে পারে। সেই বিষয়টি আমাদেরকে আবহাওয়া অফিস নিশ্চিত করেছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু রাজধানী ঢাকার যে কর্মচঞ্চল অবস্থা সেটি কিন্তু এই যে শীতের ফলে কিছুটা ব্যাকপথ হয়েছে। আমরা আরেক সহকর্মীর কাছে যুক্ত হতে চাই, নওগাঁ রয়েছেন আব্বাস আলী। আমরা একটু জানতে চাইবো আব্বাস, যে আপনাদের এখানটায় শীতের অবস্থা কি, আমাদেরকে একটু জানাবেন।
আমিরুল, আপনাকে জানাতে চাই যে সকাল থেকেই এখন পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। তবে কিছু আগেই সূর্যের দেখা মিলেছে। কিন্তু এই সূর্যের তাপ একেবারে নিরুত্তাপ অবস্থা। আর উত্তরের এই হিমেল হাওয়ার কারণে শীতের আরেকটু এক ধাপ বেড়েছে এই বলা যায়। যে কারণ প্রচণ্ড শীতের কারণে উত্তরের যেই জনপদ রয়েছে একেবারে জবুথবু অবস্থা, একেবারেই নাকাল জনজীবন বলা যায়। আর প্রচণ্ড শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তাপমাত্রার কথা যদি বলি, যে আজ উত্তরের এই জনপদ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা পারদ ওঠানামা করছে। এবং সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলি, যে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর এই প্রচণ্ড ঠান্ডার কারণে যারা দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন। কারণ তারা আসলে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। আমরা মাঠে দেখেছি যে মাঠে এখন যেহেতু ইরিবোরো রোপণের প্রস্তুতি, বীজতলার প্রস্তুতি চলছে, কিন্তু আসলে মাঠে কোনো মানুষকে আমরা কাজ করতে দেখছি না। অর্থাৎ এই প্রচণ্ড ঠান্ডার কারণে তারা আসলে মাঠে কাজ করতে পারছেন না। কারণ প্রচণ্ড হিম শীতল অবস্থা। এছাড়া এই প্রচণ্ড শীতের কারণে যারা শিশু এবং বয়স্ক রয়েছে, তারা অনেকটা কষ্টের মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে রাস্তাঘাট অনেকটা ফাঁকা অবস্থা বিরাজ করছে। কারণ এই প্রচণ্ড শীতের কারণে মানুষ প্রয়োজন ছাড়া আসলে রাস্তাঘাটে তারা বের হতে পারছেন না। কারণ প্রয়োজন ছাড়া তারা যাচ্ছে না, বাড়িতেই অবস্থান করছেন বলা যায়। অর্থাৎ সব কিছু বিবেচনা করলে বলা যায় যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে যারা ছিন্নমূল আয়ের মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদেরকে আসলে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। জেলাতে প্রায় 10,000 কম্বল এসেছে ত্রাণ কার্যালয় থেকে এবং প্রায় 67 লাখ টাকা বরাদ্দ রয়েছে। তবে এই ছিল আমার কাছে শীত নিয়ে সবশেষ। 18,33,000 ভোটার বেড়ে বর্তমানে ভোটার সংখ্যা 12,36,83,512 জন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্য যাচাই করবে কমিশন। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। যে কোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফায় ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18 লাখ। সবশেষ সেই তালিকা থেকে 18,33,352 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা নিয়ে যে বিতর্কের কথা বলা হয়েছিল, তার নিরসন হয়েছে কতটুকু? বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। তবে নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের ভোটার তালিকাগুলো নিয়ে যে বিতর্ক তোলা হয়েছে অন্তর্বর্তী সরকার সহ অন্য সব মহল থেকে, তার নিরসন কতটুকু হয়েছে খসড়া এই তালিকায়? এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে তালিকায় থাকা সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। সিম্পল একটা হাইপোথেসিস বলি, আপনারা বলছেন যে অতীতে বিতর্কিত ভোটার তালিকা, এটা কি শুধু এই বছরে? প্রশ্ন তো এসছে, তো তাই প্রশ্ন ছিল এটা কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? তিনি জানান, আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে।
যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষারও আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ। প্রত্যেক মানুষের যেমন নিঃস্বার্থের দিকে নজর দেওয়ার একটা প্রবণতা আছে, তেমনি প্রতি মানুষের মধ্যেই পরস্বার্থের দিকে নজর দেওয়ারও একটা প্রবণতা আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। পরের দুঃখ দুর্দশা এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই। সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যেসব ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনসাধারণের কোনো সমস্যা হবে না। এছাড়া 3 তারকা থেকে তার উপরের হোটেলে কর বাড়ানো হয়েছে, সাধারণ ও ছোট হোটেলে বাড়ানো হয়নি। 15% কন্ডিশনের ক্যালকুলেশন যখন হয়, প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি, ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, ভ্যাট বাড়লে এসব পণ্য ও সেবায় বাড়তি খরচ হবে সব শ্রেণীর ক্রেতাদের, অথচ মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয়ে প্রভাব পড়বে না বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা। এর ব্যাখ্যায় কি বলছেন তিনি, জানাবেন। নাফি, মূলত এর ব্যাখ্যা আপনাকে জানাবো, তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে হঠাৎ করে অর্থ বছর 24-25 অর্থ বছরের মাঝামাঝি সময়ে এই যে 43টি পণ্য সেবায় যে ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি মূলত গতকাল যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল, সেখানে মূল্য সংযোজন কর এবং মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর একটি খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মূলত সেখানে কিছু আইন এবং কিছু বিষয়ে পরিবর্তন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে, এবং এর মাধ্যমে এই যে পরিবর্তনের বিষয়টি, ভ্যাট বাড়ানোর বিষয়টি সামনে আনা হয়েছে এবং সিদ্ধান্ত সেখানে হয়েছে, এবং কবে থেকে সেটি কার্যকর হবে সেটি কিন্তু জানানো হয়নি। তবে আপনি যেটি জানতে চাচ্ছিলেন, যে ব্যাখ্যাটি আপনি জানতে চাচ্ছিলেন, মূলত যেসব ক্ষেত্রে একটু উচ্চবিত্তদের যাতায়াত রয়েছে বা উচ্চবিত্তদের জন্য যেসব পণ্য বা সেবা বেশি প্রযোজ্য, সেই সব জায়গাটিতে কিন্তু সেই সব জায়গায় বেশি ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। তিনি যেটি বলেছেন যে যেসব রেস্তোরাঁ রয়েছে 3 তারকা বিশিষ্ট এবং তার উপরে যেসব হোটেল রেস্তোরাঁ রয়েছে, সেসব জায়গাতে ভ্যাট বাড়ানো হবে 15% পর্যন্ত, এবং বিমান টিকিট এবং যেসব
সেবাগুলো রয়েছে উচ্চ পর্যায়ের বেশি, সেই সব জায়গাগুলোতে বেশি ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15% পর্যন্ত। এবং আমি যদি আপনাকে একটু বলি যে সাবান, ডিটারজেন্ট বা অন্যান্য ক্ষেত্রেও কিছুটা ভ্যাট বাড়বে। যেসব দোকানে এখনো পর্যন্ত 5% ভ্যাট নেওয়া হয়ে থাকে সেখানে আরও 7.5% ভ্যাট সংযোজন সেখানে করবেন, এটিও তিনি বলেছেন। তো এই যে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই যে সব ক্ষেত্রেই তো এক ধরনের ব্যয় বেড়ে যাবে, সেক্ষেত্রে কি সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে কিনা। তো তিনি যেটি বলেছেন যে এটি আমাদের রাজস্ব আয়ের যে একটি লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত এই যে অর্থ বছরের মাঝামাঝি সময় এসে নিতে হয়েছে। এবং বলা হচ্ছে যে এটি আসলে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে না, সেটি তিনি জানালেন। তবে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আইএমএফ যে ঋণ দিয়েছিল বাংলাদেশকে এবং পরবর্তী সামনে যে কিস্তি দেওয়ার কথা রয়েছে সেই জায়গাটিতে শর্ত ছিল যে মূল্যস্ফীতি কমিয়ে আনার, কিন্তু মূল্যস্ফীতি আমরা দেখেছি যে গেল 3 বছর ধরে কিন্তু মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে এবং সর্বশেষ নভেম্বরেও কিন্তু দেখা যাচ্ছে 11.38% মূল্যস্ফীতি রয়েছে, যেটি বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এবং এই মূল্যস্ফীতির পরে এই ধরনের ভ্যাট বাড়ালে কিন্তু সাধারণ মানুষের উপর একটি বিরূপ প্রভাব পড়বে। তো সেই জায়গা থেকে তিনি যেটি বলেছেন যে আইএমএফের শর্ত নয়, মূলত রাজস্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 6 মাসে যে এখন পর্যন্ত 24-25 অর্থবছরের যে 6 মাস রয়েছে সেখান থেকে এই 6 মাসে অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত রাজস্ব বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাখ্যায় বলেছেন অর্থ উপদেষ্টা। সেই বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। এবারে খেলার প্রসঙ্গ। মিরপুরে বিপিএল টিকেটের জন্য ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের গেট ও টিকিট কাউন্টার। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ রওশন। টিকেটের জন্য এর আগেও গেট ভেঙেছিল দর্শকরা, আজ আবার কেন এই ঘটনা ঘটল, এর পেছনে কারণ কি? বলেছেন যে তৈরি হয়েছে সেই বিতর্কটা যাতে আজ না ঘটে সেই নিজে আসলে দায়িত্ব নিয়ে কাজ করবেন, নিজে আসলে দায়িত্ব নিয়ে কাজ করবেন। তবে সেই ঘটনাটা পুরোপুরিভাবেই যে আসলে যতটা তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন ততটা আমরা দেখতে পাইনি। আজকে যেহেতু পঞ্চম ম্যাচ ঢাকা এবং রাজশাহীর ম্যাচ চলছে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে, সেই ম্যাচের আগে কিন্তু এমন একটা ঘটনা ঘটে, এটা অপ্রত্যাশিত ঘটনা যে আসলে তারা টিকিট সংগ্রহ করতে এসেছিল মিরপুর সুইমিং কমপ্লেক্সের এই বুথে এবং সকাল থেকেই তারা কিন্তু অনেক দর্শক আসলে এখানে উপস্থিত ছিলেন এবং অপেক্ষা করছিলেন সেই ভোর 4টা থেকে। তবে 9টার পর যখন আসলে টিকিট দেওয়া শুরু করে এক পর্যায়ে আসলে টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা কিন্তু আসলে বুথে যারা ছিলেন তাদের সাথে এক পর্যায়ে আসলে তাদের বেশ তর্ক বিতর্কই চলে। এরপর যখন তারা আসলে বলে যে তাদের কাছে আর টিকিট নেই এবং তারা টিকিট দিতে পারবে না এবং বেশ উচ্চ দামে আসলে টিকিটের মূল্য তারা ধরে রাখে, সেই ক্ষেত্রে আসলে তারা এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে আসলে মিরপুর স্টেডিয়াম বা সংলগ্ন যে মিরপুর সুইমিং কমপ্লেক্সের বুথ আছে সেই বুথের ভেতর যে বাউন্ডারি, সে বাউন্ডারি কিন্তু তারা ভেঙে এই বুথে প্রথমে হামলা চালায় এবং পরবর্তীতে তারা কিন্তু আগুন দিয়ে দেয়। এবং আমরা আসলে দেখেছি যে মিরপুর শুধু বুথ নয়, বুথের আশেপাশে মিরপুর সুইমিং কমপ্লেক্সের তারা অনেক লাইট থেকে শুরু করে মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে ঢোকার গেট আছে সেই গেট প্লাস বাউন্ডারি সবকিছুই কিন্তু ভেঙে ফেলেছে। এবং পরবর্তীতে অনেকটা সময় পর খেলা শুরু হওয়ার পর বিসিবির পক্ষ থেকে বুথে যারা ছিলেন তাদের পক্ষ থেকে আসলে তারা এসেছিলেন এবং শান্ত করার চেষ্টা করেছেন দর্শকদের এবং তারা আশ্বাস দিয়েছেন যে আজকেই কিন্তু তারা আবারও এই বুথটিকে ঠিক করে তারা আবারও টিকিট বিক্রি শুরু করবেন। এবং তারপরে কিন্তু যে ক্ষুব্ধ দর্শকরা ছিলেন তারপরে তারা কিন্তু আসলে শান্ত হয়েছেন। এবং এরপরে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে বুথটি আছে এখন পর্যন্ত এই বুথে আইন শৃঙ্খলা বাহিনী বা বিসিবির পক্ষ থেকে এসে এখনো এই আমার পেছনে যে বুথটি আসলে পুড়ে গেছে সেই বুথ ঠিক করার কিন্তু কোনো কাজই আসলে তারা শুরু করেনি। এবং এখন কিন্তু কোনো বিক্ষুব্ধ দর্শকদেরও আমরা দেখতে পাচ্ছি না, এখন কিন্তু মাঠে খেলা চলছে এবং ঢাকা ক্যাপিটালস কিন্তু ব্যাট করছে। নাফি। মিরপুরে বিপিএল টিকেটের জন্য ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের গেট এবং আগুন দিয়েছেন কাউন্টারে। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ রওশন।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে 2027 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ সংকট তৈরি হবে। দুপুরে গুলশানের চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ জ্বালানি সহ সব প্রকল্প রিভিউ করে পদক্ষেপ নেওয়া হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটার চেয়েও একটু আকর্ষণীয় হবে। ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে আমরা বিএনপি পরিবার কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় এশিয়া কাপে দারুণ পারফরমেন্সের জন্য মৌলভীবাজারের তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার তুলে দেন। গুলজার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 12টার দিকে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে আমরা বিএনপি পরিবার কর্মসূচির অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সিনিয়র নেতার আগমনে সকাল থেকে জড়ো হন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রথমে এশিয়া কাপে দারুণ পারফরমেন্স ও কাপ বিজয়ী মৌলভীবাজার জেলার শেরপুর সরকার বাজারের তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার হিসেবে রুহুল কবির রিজভী দুটি অটোরিকশা হস্তান্তর করেন। এ সময় উপহার পেয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমনের বাবা আবু বকর। তার যে সরঞ্জামগুলো এগুলো আমি দিতে পারতাম না, মানুষের হচ্ছে সাহায্য আনতাম, সাহায্য এনে দিতাম, অনেক কষ্ট হইতো। তো মাশাআল্লাহ মোটামুটি এখন যে পর্যায়ে চলে গেছে। আপনারা সবার কাছে দোয়া চাই। আজকে সহযোগিতা পাইয়া অনেক খুশি, তারেক রহমানকে অনেক ধন্যবাদ জানাই, গরিবের পাশে দাঁড়াইছেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিনিয়র এই নেতা। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু নেই। একই বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নতুন বছরের পাঠ্য বই ধন্যবাদ পাওয়ার যোগ্য, তবে আহ্বান জানান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সহ ৭১-এর যুদ্ধে অংশগ্রহণকারীদের সঠিক ইতিহাস তুলে ধরার। আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি, সেখানে ইতিহাসের বইগুলোতে আপনারা কিছু কাজ করেছেন, সেটাও আমরা ধন্যবাদ জানাই। সেখানে মরহুম শেখ মুজিবের নাম রাখা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন? গুলজার আহমেদ, এখন সিলেট। এখানে তো রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর হলো চিন্ময়ের। উভয় পক্ষের শুনানি শেষে সকাল 11:30টায় এই আদেশ দেন মহানগর দায়রা জজের বিচারক সাইফুল ইসলাম। রায়ের পর চট্টগ্রাম আদালতে মিছিল করেন আইনজীবীরা। এ সময় চিন্ময় কৃষ্ণের উপযুক্ত শাস্তি, আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং এই হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবী। আজ নিরাপত্তা বিবেচনায় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি। বান্দরবানে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সম্প্রীতির মিছিলে অংশ নিয়েছেন বাঙালি সহ 12 সম্প্রদায়ের মানুষ। সেখান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রিজভী, সম্প্রীতির মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন জানাবেন।
উদ্যোগে কিন্তু আজকে বান্দরবানের সর্বস্তরের মানুষ কিন্তু একটি সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি এখানে বান্দরবনে বাঙালি সহ 12টি জনগোষ্ঠী কিন্তু এই সম্প্রীতির মিছিলে জড়ো হয়েছে। তো আমরা বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা থেকে কিন্তু এই সম্প্রীতির মিছিলটি শুরু হয়ে বান্দরবন উজানি পাড়া, মধ্যপাড়া এবং ট্রাফিক মোড়, চৌধুরী মার্কেট হয়ে ট্রাফিক মোড় হয়ে কিন্তু প্রেস ক্লাব একটি পথনাটকের মধ্যে কিন্তু এই সম্প্রীতির মিছিলটি শেষ হবে। তো আমরা একটু জানিয়ে রাখি, আসলে গত 3 বছর ধরে কিন্তু কেএনএফ এর এইসব কর্মকাণ্ডের যে সন্ত্রাসী বিরোধী যে কর্মকাণ্ড, তারা সন্ত্রাসী যে কর্মকাণ্ড চালিয়েছে বান্দরবনে, মূলত তারা এইসব বিরোধিতা করে জনসচেতনমূলক কিন্তু এই অনুষ্ঠানটি তারা করছেন। তো আমরা দেখতে পেয়েছি এখানে ব্রহ্ম নারীরাও এসেছেন, মারমা, চাকমা, ত্রিপুরা থেকে শুরু করে বান্দরবনের সর্বস্তরের মানুষ কিন্তু এই সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করেছে। তো জানিয়ে রাখি, আসলে মূলত তারা পাহাড়ে যে শান্তির বার্তা তারা ছড়িয়ে দিতে চায়। মূলত যে কেএনএফ এখানে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন যে আঞ্চলিক সংগঠন যে চাঁদাবাজি করছেন তাদের বিরোধিতা করে তারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। জেলা পরিষদের উদ্যোগে আসলে দীর্ঘদিন পরে কিন্তু একটি সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি এই সম্প্রীতির মিছিলে কিন্তু লোকাল অরণ্য হয়ে কিন্তু মিছিলে হাজারো মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। তো আমরা এখানে কয়েকজন বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে আমরা যেমন কথা বলে জানতে পেরেছি, তারা আসলে যে প্লে কার্ড নিয়ে বিভিন্ন প্লে কার্ড লেখা আছে ব্রহ্ম সম্প্রদায়ের নামে, যে সন্ত্রাস চলবে না বা ব্রহ্ম সম্প্রদায়ের যে মানুষজন আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি মারমা, ব্রহ্ম, ত্রিপুরা, খিয়াং, কুলি বা বাঙালি সহ আসলে 12টি জনগোষ্ঠী কিন্তু এই সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করেছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, তো বান্দরবান প্রেস ক্লাবে কিন্তু এই সম্প্রীতির মিছিলটি কিন্তু বান্দরবানে কিন্তু বান্দরবান প্রেস ক্লাবে গিয়ে কিন্তু এই সম্প্রীতির মিছিলটি শেষ হবে একটি পথনাটকের মধ্যে। তো হাজার লোকজন কিন্তু এই সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করেছে। তো বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে কিন্তু এমন একটি সম্প্রীতির মিছিল হয়েছে। তো এই ছিল আমার কাছে সম্প্রীতির মিছিলের সর্বশেষ তথ্য। বান্দরবানের সম্প্রীতির মিছিলের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিজভী রাহাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ উদযাপনের ফিরে ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় সন্দেহভাজন ব্যক্তি সহ অন্তত 15 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার বলে জানিয়েছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তিনি টেক্সাসে বসবাসকারী মার্কিন নাগরিক। পেন্টাগন জানিয়েছে 2007 সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। 2020 সালে তিনি আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছিলেন। স্থানীয় সময় বুধবার রাত 3:15 নিউ অরলিন্সের বারবন স্ট্রিটে চালানো হামলায় ব্যবহার করা গাড়িটি আইসিস এর পতাকা পাওয়ার দাবি করছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে FBI। বলকান রাষ্ট্র মন্টিনিগ্রোতে এক বন্দুকধারীর হামলায় 2 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। দেশটির রাজধানী একটি রেস্তোরাঁয় ঢুকে অতর্কিত গুলি চালায়, এরপর গুলি করতে করতে বাইরে বেরিয়ে আসে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর আগে রেস্তোরাঁয় বেশ হট্টগোলের শব্দ পাওয়া যায়। সেখানে বেশ কয়েকজন জড়ো হয়। সন্দেহভাজন বন্দুকধারী রেস্তোরাঁ থেকে বের হয়ে রাস্তায় এসে 2 শিশুকে গুলি করে। এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে এরই মধ্যে বিশেষ পুলিশ ও সন্ত্রাস বিরোধী ইউনিট কাজ শুরু করেছে। মন্টিনিগ্রোতে এ ধরনের গুলির ঘটনা বিরল। দেশটিতে রয়েছে কঠোর বন্দুক আইন। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে দুপুরেও দেখা নেই সূর্যের। 2-3 দিন থাকবে এমন অবস্থা। অন্যান্য অঞ্চলেও বাড়ছে শীতের তীব্রতা। খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18 লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ 17 জানুয়ারি। 2 মার্চ চূড়ান্ত তালিকা। তারকা হোটেল, মিষ্টি, পোশাক কিনতে গুনতে হবে বাড়তি টাকা। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোয় প্রভাব না পড়ার দাবি অর্থ উপদেষ্টার। এবং মিরপুরে বিপিএল এর টিকিট নিয়ে ফের বিশৃঙ্খলা। কাউন্টারে আগুন, ভাঙচুর, গেট ভেঙে ঢুকলো দর্শকরা।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।